আর আমার ভিডিওটা একটু স্পটলাইট করে দিও। ওকে। ঠিক আছে, আসসালামু সবাইকে। আমরা রেকর্ডিংটা এখন থেকে শুরু করতেছি। আজকে তোমাদের সাথে আমার একটা সেশন, সেটা হলো গাইডলাইন ফর সার্জারি। হ্যাঁ, তোমরা যারা 2020 2021 সেশন আসছো, তারা আহ, তারা বেসিক্যালি তাদের জন্য আমাদের এই সেশনটা মেডিভার্সের পক্ষ থেকে। ঠিক আছে, আমার একটু ছোট পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর জাহানুল আলম ফায়েদ। হুম। আমি ঢাকা ঢাকা মেডিকেলের আমি ঢাকা মেডিকেলের থেকে এমবিবিএস পাশ করি। আমি হলো বেসিক্যালি 15 16 সেশন। ঠিক আছে, 15 16 সেশন। ঠিক আছে। আচ্ছা, যখন আমি এমবিবিএস পাশ করি হলো 2021 সালে, 21-এর একদম লাস্টে। ঠিক আছে। তো ওই এমবিবিএস যখন পাশ করি, আমি ফাইনাল প্রফে 6 হয়েছিলাম। আমার মেডিসিন সার্জারি দুটাতেই অনার্স ছিল তখন। ঠিক আছে। আচ্ছা, আর এর বাইরে কিছু কথা। এর বাইরে হলো যে আমি ধরো পড়ানোর লাইনে অনেকদিন ধরে। পড়ানোর লাইনে ঠিক কতদিন ধরে, ধরো 2020 থেকে বেসিক্যালি আমি পড়াই। ঠিক আছে, এই তোমাদের মানে এমবিবিএস স্টুডেন্টদের পড়াই। আন্ডার মানে এইচএসসি স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আমার নাই খুব বেশি, বাট মেডিকেল স্টুডেন্ট পড়ানোর অনেক অভিজ্ঞতা আমার আছে। সবার আগে শুরু করছিলাম ফিজিওলজি একটা কোর্স নিয়ে। তো সরি, ফিজিওলজি কোর্স থেকে পরে দীর্ঘদিন অ্যাক্সিস এর ওই যে একটা মেম্বারশিপ প্রোগ্রাম আছে, ওখানে আমিও ক্লাস নিলাম, শিফাত ভাইও ক্লাস নিত। তো এখানে অ্যারাউন্ড 5000 এর উপরে স্টুডেন্ট মনে হয় পড়াইছি, একটু বেশি হবে আর কি। তো এরপরে আসলে অ্যাক্সিস আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে মেডিভার্সে আসা। মেডিভার্সে এরপর থেকে ক্লাস নিচ্ছি। মেডিভার্সে এখন পর্যন্ত জাস্ট আমার কোর্সই 1500+ স্টুডেন্ট হয়ে গেছে। ঠিক আছে। তো একটা হিউজ অভিজ্ঞতা আসলে পড়ানোর। হ্যাঁ, এটা হলো আমার মোটামুটি ছোট পরিচয়। এরপরে আমি ইন্টার্নশিপ শেষ করার পরে এফসিবিএস পার্ট 1 পাস করি নিউরোসার্জারিতে। ঠিক আছে, খুব ফ্যাসিনেটিং সাবজেক্ট নিউরোসার্জারিতে। নিউরোসার্জারিতে আপাতত আছি। ঢাকা মেডিকেলে আমি ট্রেনিং করি। আর মোটামুটি ট্রেনিংও মোটামুটি 1.5 বছর হয়ে গেছে। এই হলো বেসিকলি আমার একটা ছোট্ট পরিচয়। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যে কোনো সাবজেক্টের তুমি যখন গাইডলাইন পড়তে যাবা, তখন তোমাকে একটা জিনিস আসলে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ভাই, আমি যে আহ, একটা সাবজেক্ট পড়তেছি, আমার আসলে এন্ড গোল কি। তোমার এন্ড গোল হইলো যে পাসিং দা প্রফ। এটাই তোমার এন্ড গোল, এর বাইরে তোমার আর কোনো গোল নাই। এর বাইরে তোমার আর কোনো গোল থাকা উচিত না। ঠিক আছে। ফাইনাল প্রফে যে তিনটা সাবজেক্ট, মেডিসিন সার্জারি গাইনি, তিনটাকে কিন্তু ইকুয়ালি কেউ জাজ করে না। হ্যাঁ, যেমন কথা কথা গাইনি তুমি খুব ডেপথে জানো না, কিন্তু গাইনি তুমি কিছু স্পেসিফিক জিনিস খুব ভালো জানো, তুমি গাইনিতে পাশ করে আসবে। মেডিসিন স্যাররা মোর অর লেস লিবারাল। আর তোমাদের সবারই কম বেশি থার্ড ইয়ার থেকে মেডিসিন অনেক পড়া হয়। ঠিক আছে, কিন্তু সার্জারি ইজ টোটালি ডিফারেন্ট। সার্জারি ইজ টোটালি ডিফারেন্ট। এখানে স্যাররা মানে কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর দেয় না, নাম্বার 1। নাম্বার 2 ইজ, ধরো সার্জারি যখন করতে যাবো, এটা ঢাকা মেডিকেলে খুব কমন সিনারিও ছিল যে আমরা ফিল করতাম যে প্রফে হয়তো আমাদের মানে ক্লাসগুলোতে আমাদের 50% টপিক পড়ানো হতো, বাকি 50% আমরা ফিল করতাম যে আমরা কোনোদিন পড়িই নাই। স্পেশালি ধরো কিছু সাবজেক্ট যেমন ইউরোলজি, ইউরোলজি নিয়ে ফাইনাল প্রফে অনেক কোয়েশ্চেন করবে, কিন্তু তুমি ক্লাসে দেখবা তোমাকে কিছুই পড়াচ্ছে না। নিউরোসার্জারি মোটামুটি কোয়েশ্চেন করে। অর্থোপেডিক্স অনেক কোয়েশ্চেন করে। ঠিক আছে, কিন্তু তুমি ক্লাস যখন করবে তোমার মনে হবে যে ভাইয়া ইট ইজ ভেরি মাচ ইনকমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, এখন আসো মানে যে কোনো পরীক্ষারই কিছু সেগমেন্ট থাকে। ফাইনাল প্রফ যখন দিবা, সার্জারি আসলে সেগমেন্ট কয়টা? সেগমেন্ট 4টা। ফার্স্টে রিটেনে অ্যাপিয়ার করবা, দেন রিটেন যেরকমই হোক তুমি অসপি দিবা, তারপর তুমি শর্ট কেস দিবা, তারপর তুমি লং কেস দিবা। এখন ফাইনাল প্রফে রিটেনে ফেল করার হার খুব কম। রিটেনে ফেল করার হার খুব কম। ঠিক আছে, রিটেনে ফেল করার হার কেন খুব কম? কারণ তুমি যদি মোরলেস সব কোয়েশ্চেন টাচ করে আসতে পারো, তুমি রিটেনে পাস করবা। ঠিক আছে, ধরো একটা প্রফে বা একটা সাবজেক্টে 60-এ পাস, যে খুব ভালো লিখছে তার হয়তো মার্ক থাকবে 64 বা 65, এর উপরে
মানে মার্ক তোলা ইজ ভেরি 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 টাফ। ঠিক আছে, তাহলে এই জায়গাতে খুব বেশি আসলে ডিফারেন্স হয় না। হ্যাঁ, আচ্ছা রিটেন তাহলে ভাইয়া শুরু করবো কিভাবে? রিটেনের জন্য তোমার ফার্স্ট জিনিসটা নেওয়া হচ্ছে, সেটা হলো তুমি গাইডটা নিবা। ঠিক আছে, রিটেনের জন্য আমরা পড়বো কিভাবে, আমরা গাইড নিব। গাইড, সার্জারি গাইড একটাই হওয়া উচিত, সেটা হলো এন্ডেভার। হ্যাঁ, এন্ডেভার যেভাবে লিখছে, এই এন্ডেভারের মোটামুটি 70 to 80% অ্যান্সার কারেক্ট। ঠিক আছে, এর বাইরে আরেকটা নোট আছে, সেটা হলো আবরার আছে, আমাদের ব্যাচের একটি ছেলে, খুবই ব্রিলিয়ান্ট, আবরার হাসান। ওর নোট কিনতে পাওয়া যায়। হ্যাঁ, নীল খেতে যায়, আলতাফে জিজ্ঞেস করবা, দেখবা যে আবরার নোট পাওয়া যায়। এটা মানে ওর ওর নোটটাও চাইলে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা রিটেনে আসলে কিভাবে পড়বা? রিটেনে কিভাবে পড়বা, ধরো আমি যখন শুরু করি, আমার খেয়াল আছে, উম, আমি যখন শুরু করি আর কি, তখন আমি এন্ডেভার গাইডটা নিয়ে বসলাম, বসে দেখি আমার এন্ডেভার গাইডটা মোস্ট প্রবাবলি 1400 বা 1500 পেজ এরকম ছিল আর কি। ঠিক আছে, তো আমি তখন আমার সার্জারি প্লেসমেন্ট ছিল 2.5 মাস। ঠিক আছে, 2.5 মাস মানে হলো তোমার 60 আর 15, প্রায় 75 দিন আর কি। ঠিক আছে, 75 দিন। তাহলে আমি দেখলাম যে 75 দিনে আমি যদি এই 1400 পেজকে ক্র্যাক করতে চাই, আমার আসলে ডেইলি কতটুকু পড়া উচিত। হ্যাঁ, তো আমার আসলে ডেইলি পড়া উচিত, তখন আমি দেখলাম যে অ্যারাউন্ড পার ডে মনে হয় 30 পেজের সামথিং আসে, আর একটু কম আসে। তো আমি তখন টার্গেট করছিলাম যে আমি তাহলে প্রতিদিন 30 পেজ করে পড়বো। ঠিক আছে, গাইডটা 30 পেজ করে পড়বো। ঠিক আছে, এখন ফাইনাল প্রফে গাইড পড়ার আসলে ইম্পর্টেন্সটা কি? ফাইনাল প্রফে গাইড পড়ার ইম্পর্টেন্সটা হলো যে তুমি যখন প্রফ দিবা, তখন তোমার মনে হবে যে ভাই আমি সিলেবাস জানি না। হ্যাঁ, এইটা ফাইনাল প্রফ বাদে আর কোনো সাবজেক্টে এই ডাইলেমা তুমি ফেস করবে না, যে ভাই আমার তো মনে হচ্ছে আমি সিলেবাস জানি না। হ্যাঁ, কেন এই ডাইলেমাটা ফেস হয়? কারণ অনেক কিছু আছে যেটা তোমরা হয়তো জানাও না, যেটা সিলেবাসে আছে এবং ক্লাসে পড়ায় না। মানে ধরো ঢাকা মেডিকেলের মতো জায়গায় সবকিছু টাচ করে না। তো যারা ধরো পেরিফেরি মেডিকেলে আসছো, যেখানে প্রপারলি ক্লাস হয় না, সেখানেও আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা জানবা না। হ্যাঁ, তো কি আছে না আছে, কি পড়তে হবে না পড়তে হবে, হ্যাঁ, এইটার জন্য গাইড ক্যান বি এ ভেরি গুড রিসোর্স। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। এবং ফাইনাল প্রফে তুমি যখন সব গাইড পড়ে ফেলবা, তুমি দেখবা মানে টোটাল 3টা সাবজেক্ট, আইএনটি মিলে 4টা সাবজেক্টে তুমি যখন গাইড পড়ে ফেলবা, তুমি দেখবা যে অ্যারাউন্ড 3000 পেজ তুমি পড়ে ফেলছো। ঠিক আছে, তো 3000 পেজ ইজ হিউজ। হ্যাঁ, 3000 পেজ তুমি যেদিন পড়া শুরু করবা, তোমার পড়াটা শেষ করতে আমার মনে আছে ফাইনাল প্রফে সব গাইড শেষ করতে আমার অ্যারাউন্ড 6.5 মাসের মতো লাগছিল আর কি। তো যখন তোমার যেদিন শেষ হবে, সেদিন তোমার মনে হবে যে আমি এটা কোথায় এসে পড়লাম। কেন? কারণ যেদিন তোমার পড়াটা শেষ হবে এই 3.5 মানে 3000 পেজ, সেদিন তুমি ডিসকভার করবা যে ভাইয়া আমার তো কিছুই মনে নাই। ঠিক আছে, আমার তো কিছুই মনে নাই। ঠিক আছে, আচ্ছা ধরো, তাহলে ভাই এটা আসলে পরে আমার সুবিধাটা কি? সুবিধা হলো, ধরো 3000 পেজ পড়ে ফেলছো, 3000 পেজের গাইড 3 সাবজেক্ট মিলাই পড়ে ফেলছো। যখন মনে হলো যে ভাই পড়ে ফেলছি এখন কি, তখন যেটা চেঞ্জটা হবে, ধরো আমি যদি তোমাকে একটা টার্ম বলি, ধরো তোমাকে আমি বললাম যে কক্স পিকুলিয়ার টিউমার। হ্যাঁ, তুমি মনে করতে পারবা না যে ভাইয়া এটা কোথায় পড়ছিলাম আমি, কিন্তু তুমি এই জিনিসটা যে পড়ছিলা এটা তোমাকে হিট করবে। ঠিক আছে, তারপর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ শার্কোট স্ট্রায়াড, হ্যাঁ, তুমি হয়তো মনে করতে পারবা না যে তুমি এটা কোথায় পড়ছিলা, কিন্তু এটা যে পড়ছিলা হয়তো সেই জিনিসটা তোমাকে হিট করবে। তাহলে ফাইনাল প্রফের পড়াটা হবে লেয়ার বাই লেয়ার। তাহলে লেয়ার বাই লেয়ার মানে কি? তুমি ফার্স্ট লেয়ার বানাবা। ফার্স্ট লেয়ার মানে কি? তুমি গাইডটা একবার পড়ে ফেলছো, তোমার ফার্স্ট লেয়ার শেষ। তারপরে তুমি আরেকবার পড়বা, এটাকে তোমার সেকেন্ড লেয়ার বানাবা। প্রথমবার তুমি যদি প্রতিদিন 30 পেজ পড়ে থাকতে পারো, পরের বার তুমি প্রতিদিন ধরো মোটামুটি 50 পেজ পড়তে পারবা। ঠিক আছে, তারপরে তুমি আরেক লেয়ার বানাবো, তারপরে তুমি আরেক লেয়ার বানাবো। ঠিক আছে, মোটামুটি প্রফে অ্যাপিয়ার করার আগে গাইড তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 বার পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা ধর ফার্স্ট লেয়ারটা বানানো হয়ে গেছে, ভাই আমি গাইড করে ফেলছি, আমি এখন জানি সিলেবাসটা কি। নাও হোয়াট? নাও তুমি যখন সেকেন্ড লেয়ারে হিট করবা, তখন তুমি ভাইয়াদের কাছ থেকে শুনবা, অমুক জায়গায় শুনবা, তমুক জায়গায় শুনবা, কেউ যদি আমার কোর্সে থাকো তাহলে শুনবা বারবার।
আমি তোমাকে বলবো যে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তখন তুমি আহ ধরো ইউটিউব বলো, আদার বুকস বলো, বইয়ের রিসোর্স দিয়ে তুমি সেই জিনিসগুলোতে বেশি বেশি করে ফোকাস করবা। দ্যাট মিনস তোমার সেকেন্ড লেয়ারটাতে তুমি যখন চলে যাবা, তখন তুমি বই টাচ করবা, হ্যাঁ, এবং বই টাচ করে তুমি লেয়ারটাকে স্ট্রং বানাবা। তুমি যখন থার্ড লেয়ারে চলে যাবা, তুমি ওইগুলোর আশেপাশে বিভিন্ন বই টাচ করতে পারবা। ঠিক আছে, ধরো একই টপিক দুই তিন বা তিন বা চার বইয়ে কি লেখা আছে তুমি বলতে পারবা। তখন তখন তুমি যখন ফোর্থ লেয়ারে টাচ করবা, তুমি প্রত্যেকটা জিনিস আউট অফ ইউর মাইন্ড তুমি রিক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, ধরো আমাকে যদি এখন জিজ্ঞেস করো যে ভাইয়া হোয়াট আর দ্য টাইপস অফ wound হিলিং, হ্যাঁ, আমি তোমাকে হয়তো প্রায় অনেকগুলো কথা বলতে পারবো। ঠিক আছে, কথাগুলো হয়তো হুবহু বেলি লাভের মতো হবে না, কিন্তু দে উইল বি ভেরি মাচ ক্লোজ টু বেলি লাভ। এবং এই কথাগুলা এট এনি টাইম আমি ক্রিয়েট করতে পারবো, যেটা আমি দিয়ে আমি প্রফিল লিখে আসতে পারবো। তাহলে এটা হলো ফাইনাল প্রফের পড়ার স্ট্র্যাটেজি, দ্যাট ইউ স্টাডি বাই লেয়ার আপন লেয়ার। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে থাকবে যখন মেডিসিন প্লেসমেন্ট, মেডিসিন খুব ভালো করে পড়তে যাবে, ডেভিডসন নিয়ে বসবে, অমুক নিয়ে বসবে, তমুক নিয়ে বসবে, তুমি তখন মানে দেখবা যে 2 মাস বা 2.5 মাস বা 1.5 মাসের যে তোমার প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্টে হয়তো মেডিসিনের 15% 20% তুমি টাচ করতে পারছো। ঠিক আছে, এর থেকে বেটার অপশন হলো তুমি প্রথম দিকে জাস্ট পড়ে যাও। হ্যাঁ, কি পড়তেছো না বুঝলেও হবে, তোমার কাজ হলো পড়ে যাওয়া। ঠিক আছে, আমাদের হিউম্যান মাইন্ড কিছু না কিছু অবশ্যই ধরে রাখে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ডে আসো অসপি। অসপির ব্যাপারে খুব বেশি কথা বলতে যাচ্ছি না, অসপি হ্যাজ আ বিগ ফরম্যাট অন ইটস ওন। অসপি মোটামুটি প্রফের 1 মাস আগে স্টার্ট করলেই হয়। অসপির জন্য অনেক বই আছে, কেউ দয়া করে আরিফের বইটা কিনতে যায় না, ওটা খুব ফালতু একটা বই। অসপির অনেক নোট আছে, আমাদের আমারও অসপি কিছু নোট আছে যেগুলো ফ্রিতে দেওয়া। ওইগুলো ধরো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে যুক্ত থাকতে পারো, আমি ওখানে রিসোর্স গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বা মেডিভার্সে বা আমাকে মেসেজ দিবা, আমি তোমাদের অসপি রিসোর্স এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অসপি নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। ফাইনাল প্রফের অসপি ইজ বেসিকলি নট ফেয়ার। হ্যাঁ, কেন ফেয়ার না, ধরো আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি তো ধরো ফাইনাল প্রফের সার্জারিতে অনার্স পাইছি। তো মানে ইউ ক্যান ইমাজিন যে আমার আসলে শর্ট কেস লং কেস এগুলো তো হিউজ মার্ক। হ্যাঁ, তো আমাকে কোয়েশ্চেন করে আটকানো যাইতো না। কিন্তু আমার ধরো সার্জারি হসপিটালে আমার মার্ক ছিল মোস্ট প্রবাবলি 87 বা 88। আমাদেরই একটা ছেলে যে ফেল করে ফাইনাল প্রফে, তার অস্পিতে মার্ক ছিল 92। ঠিক আছে, এটা কেন হয়? কারণ অস্পিস সিস্টেমটা ইজ নট ফেয়ার। হ্যাঁ, তুমি প্রথমে অস্পিতে ঢুকলে তুমি পরীক্ষা খারাপ হবে, সেকেন্ড অস্পিতে ঢুকলে তোমার অনেক ভালো হবে, তুমি মানে টিল দেন সব কোশ্চেন পাই যাবা। সো অস্পির ব্যাপারে আমার কথা হলো ডোন্ট ফোকাস অন ইট এখনই, না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হবে শর্ট কেস। শর্ট কেস ফর ফাইনাল প্রফ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইনাল প্রফে মোটামুটি মোদ্দা কথায় 4টা শর্ট কেসকে টাচ করা হয়। ঠিক আছে, টোটাল 4টা শর্ট কেসকে আমরা টাচ করি, এবং এই 4টার মধ্যে তোমরা যখন পরীক্ষা দিবা, যে কোনো 2টা শর্ট কেস তোমরা ফেস করবে। হ্যাঁ, যেমন আমি যখন পরীক্ষা দিই ফাইনাল প্রফে, আমি আমার শর্ট কেস ছিল হলো তোমার একটা আলসার ছিল আর থাইরয়েড ছিল। ঠিক আছে, কোনো কারণে আমি যদি থাইরয়েড না পারতাম, তখন আমাকে হার্নিয়াতে যাইতে হতো। সারা বলতো পারতেছো না, আচ্ছা হার্নিয়াতে আসো, হার্নিয়াতে কোয়েশ্চেন করে আমাকে ফেল করে দিত, অথবা ভালো পারলে পাস করাইতো। মানে দিস ইজ বেসিক্যালি দ্য সিস্টেম। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইনাল প্রফ এন্ড তুমি সারা জীবন যা পড়ে আসছো এটার মধ্যে ডিফারেন্সটা কি? ধরো এই যে অস্পি গুলা, এগুলো হয়তো তুমি এখন না মানে মানে কখনো না কখনো তুমি পড়ছো, কথা কথা, বা এই যে শর্ট কেস গুলা থার্ড ইয়ারে পড়ছো, ওয়ার্ড ফাইনাল দিছো, কম বেশি হয়তো দেখছো। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাও এন্ড ইয়োর ফাইনাল প্রফ? ঠিক আছে, তো আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমি তোমাকে বলি, সেটা হলো ধরো এই যে আলসার, হ্যাঁ, তোমরা যেভাবে আলসার পড়ে আসছো, ফাইনাল প্রফে আলসার এরও এটা ধারে কাছে হবে না। ঠিক আছে, তোমাকে জাস্ট আলসার ইন্সপেকশন দিয়ে শেষ করে দেওয়া যায়। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ নাম্বার টু ইজ যে ধরো উম, একটা মিনিট, সরি। নাম্বার টু ইজ যে ধরো তোমার আলসার জাস্ট ইন্সপেকশন দিয়ে শেষ করে দেওয়া যায়। নাম্বার টু ইজ আলসারের অনেক রকম কথাবার্তা থাকে। হ্যাঁ, এই আলসার পড়তে গেলে পুরো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পড়তে হয়,
মানে আমরা যখন ডায়াগনোসিস জিজ্ঞেস করি কাউকে, বা আমি গ্রুপেও যখন প্রায় আলসার দিই, আলসারতে জিজ্ঞেস করি এটা কি ধরনের আলসার, আমার যেটা মানে ইভেন টু মাই সারপ্রাইজ, অনেকেরই এই আলসার নিয়ে কনসেপশন থাকে না। হ্যাঁ, তাহলে তুমি এতদিন যা পড়ে আসছো, এখন নলেজটা অনেক বেশি স্পেসিফিক হবে, এবং তুমি অনেক বেশি ডেপথে জানতে হবে এভরি শর্ট কেস। তাহলে থাইরয়েডও সেম, হার্নিয়াও সেম, লাম্পও সেম। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা জিনিস তোমাকে অনেক বেশি এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন না করলে যেটা হয় আমি তোমাকে বলি, তাহলে আমাদের সাথে একটা ছেলে ফাইনাল প্রফে না মেবি ফিফথ ইয়ার একটা ওয়ার্ড ফাইনালে ফেল করে আর কি। তো তখন আহ, যেটা ছিল, একটা ছেলে মানুষ, ছেলের ওভার দা গ্লুটিয়াল ফোল্ড, হ্যাঁ, গ্লুটিয়াল ফোল্ডে একটা লাইপোমা ছিল। ছেলে মানুষ, গ্লুটিয়াল ফোল্ডে লাইপোমা তো কিছুটা এক্সপোজ করা হয়েছে। এক্সপোজ করে সে স্যারকে বলতেছে যে, মানে এক্সপোজ করে সে সুন্দর মতো ডেসক্রাইব করা শুরু করে দিচ্ছে। তো ডেসক্রিপশন শেষ হয়েছে, স্যার বলছে তুমি রোগীর, মানে রোগীকে যে এক্সপোজ করছো ঠিক করে দাও নাই কেন, যাও, মানে ফেল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা ভেরি সিম্পল, এবং ভাইবো না এগুলো তোমাদের সাথে হবে না, তোমাদের সাথে হবে। কারণ রোগীকে সালাম দেওয়া ভুলে যাবে, অনেক কিছু ভুলে যাবে। আমার মেডিসিনের যে রেজিস্টার ছিল, আমার লং টাইম রেজিস্টার ছিলেন একজন স্যার, উনি এমআরসিপি 2বার ফেল করেন ফাইনাল পার্ট, মানে ইংল্যান্ডে যে যেতে দিতে হয় পেসেস বলে। তো এমআরসিপি একবার উনি ফেল করে, রোগীকে থ্যাংক ইউ দেয় না দেখে। আরেকবার মনে হয় ফালতু একটা পেশেন্ট পড়ছে, এরকম কিছু একটা হবে আর কি, সরি। তো ইউ ক্যান ইমাজিন যে এই রিফ্লেক্স গুলো আসা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন নেক্সট কথা হলো যে ভাইয়া এই এই শর্ট কেস গুলো আসলে পড়বো কোথেকে? শর্ট কেস তোমাকে অনেকগুলো জায়গা থেকে পড়তে হবে। নাম্বার ওয়ান, তোমাকে এস দাস থেকে পড়তে হবে। নাম্বার টু, তোমাকে নরম্যান ব্রাউজ থেকে পড়তে হবে। এগুলো হলো বইয়ের নাম, হ্যাঁ, ঠিক আছে। লাস্টে তোমাকে হ্যামিল্টন বেরি থেকে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে কি পড়বা? এখান থেকে লাম্প গুলোর ডেসক্রিপশন পড়বা। যখন ডেসক্রিপশন পড়া হয়ে যাবে, তোমাকে প্রফের জন্য অনেক অনেক ক্রস কোশ্চেন পড়তে হবে। ক্রস কোশ্চেন পড়তে হয়, দুইটা বই আছে, মাখন লাল বলে আমরা একটা বই, মানে বেস্ট সাইড ক্লিনিক ইন সার্জারি, মাখন লাল। সবাই মাখন লাল বলেই নাম জানবে, আমি এটাই লিখতেছি। আর একটা এসআরবিস ম্যানুয়াল অফ সার্জারি আছে। হ্যাঁ, এই দুইটা বই থেকে বেসিকলি ক্রস কোশ্চেন পড়তে হয়। এখন এই যে সিরিয়ালে বললাম, এই সিরিয়ালেই পড়ার চেষ্টা করো। ধরো যেদিন লাম্প পড়বা, সেদিন পুরো লাম্প একসাথে পড়ে ফেলার চেষ্টা করবা। তোমাকে সব বই, আমি কখনোই বলবো না যে সব বই সব জায়গা থেকে পড়তে, কিন্তু শর্ট কেস এমন একটা জিনিস যেখানে মানে ইউ নিড টু টাচ এভরিথিং। হ্যাঁ, আচ্ছা, নাম্বার লাস্ট পার্ট ফাইনাল প্রফে, সেটা হলো লং কেস। ঠিক আছে, লং কেস। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাইনাল প্রফে সার্জারি যখন পরীক্ষা দিচ্ছ, অনেক রকম লং কেস পাইতে পারো। এর মধ্যে এই যে ধরো, বাংলাদেশের কমনেস্ট লং কেস হলো তোমার এই যে ক্রনিক কোলিসিস্টাইটিস, এটা খুবই কমন। 2 নাম্বার লং কেস হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অবস্ট্রাকটিভ জন্ডিসের ভিতরে আবার টাইপ আছে। হ্যাঁ, ডিউ টু মানে কমন বাইল একটা স্টোনের কারণে হইতে পারে, এটাকে আমরা বলি যে, সরি, এটাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস। আরেকটা কারণ হইতে পারে যেটাকে আমরা বলি কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। হ্যাঁ, তারপরে বাংলাদেশের কার্সিনোমা কোলন কমন, স্টোমাক কমন, ব্রেস্ট কমন, রাইট ইলিয়াক ফসা ম্যাস কমন। এই রাইট ইলিয়াক ফসা ম্যাসের আন্ডারে অনেক কিছু পাওয়া যায়, যেমন অ্যাপেন্ডিকুলার লাম্প পাওয়া যায়। ঠিক আছে, তারপরে সিকাম পাওয়া যায়। ওকে, তো মোটামুটি এই 6টা হলো পুরো বাংলাদেশের জন্য কমনেস্ট লং কেস। অনেক জায়গায় ফাইজলামি করে আরো অনেক লং কেস দেয়, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেকে দেয়। ঠিক আছে, আমরা প্রফের আগে মেসেজ পাই, তো অনেকে বলে যে ভাইয়া এটা দিছে, এটা একটু সলভ করে দেয়। তারপরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেয়, যদিও দেওয়া উচিত না। হ্যাঁ, বাট দেয় বাংলাদেশে। তারপরে ইউটিআই দিতে দেখছি। তারপরে ধরো তোমার পেপটিক আলসার ডিজিজ দিতে দেখছি। হ্যাঁ, তারপরে ধরো বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট দিতে দেখছি। তারপরে ধরো তোমার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দিতে দেখছি। হ্যাঁ, তো বাংলাদেশে মেইন লং কেস হলো এই 6টা। ঠিক আছে, এখন এই যে কার্সিনোমা স্টোমাক, এটা আবার ভ্যারাইটি আছে। আম, এটা কার্সিনোমা স্টোমাক হিসেবে আসতে পারে, অথবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হিসেবে আসতে পারে। ঠিক আছে, ওকে।
তো এই গেল মোটামুটি লং কেসের কথাবার্তা। লং কেসে তোমাকে আমি একটু প্রবলেম নিয়ে বলি, মানে লং কেসে তোমরা আসলে কোন জায়গায় আটকাও। ঠিক আছে, প্রত্যেকটা লং কেস নিয়ে তোমাকে ডিটেইল টু ডিটেইল হিস্টোরি জানা লাগবে। ঠিক আছে, এবং তোমরা অনেকে জাস্ট ডিটেইল হিস্ট্রি না জানার কারণে এটাতে আটকায় যাও। আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই কিরকম। ধরো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। হুম, তুমি আজকে মানে কয়েকদিন পর হয়তো বাজার থেকে চটি বই কিনবা। ওই চটি বই গুলা যেগুলোতে লং কেস লেখা থাকে সেগুলোতে দেখবা যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কিভাবে ডিফাইন করছে। ঠিক আছে, মনে রাখবা যে এটা যদি স্টোমাক হয়, হ্যাঁ, এটা ধরো একটা মানুষের স্টোমাক। ঠিক আছে, এবং এখানে ধরো এটা একটা ক্যান্সার। একটা ক্যান্সার আসলে দুই ভাবে বাড়ে। এক হলো ক্যান্সারটা সাইড টু সাইড বাড়ে, আবার ক্যান্সারটা আপ ডাউন বাড়ে। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো পেটের মধ্যে একটা টিউমার হয়েছে, সে যদি ভার্টিক্যালি না বাড়ে ইট উইল নেভার বি পালপেবল। তুমি হাত দিয়ে কেমনে পাবা? পাবা? পাওয়া ইম্পসিবল। ঠিক আছে, এখন যে জিনিসটা প্রবলেম হয়, ধর গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন যে রোগীটার, সেই রোগীর টিউমারটা হয় এই জায়গায়, অ্যারাউন্ড দ্য গ্যাস্ট্রিক আউটলেট বা এন্ট্রাল রিজিয়ন। ঠিক আছে, তো এই টিউমারটা একটু বড় হয়ে গেলেই, মানে হালকা বড় হয়ে গেলেই সে আউটলেটকে বন্ধ করে দেয়। এবং যখন বন্ধ করে দেয়, রোগী যা খাচ্ছে কিছু আর গিলতেছে না, সব বমি করতেছে। রোগী প্রচন্ড ক্যাকিকটিক হয়ে যায়, অ্যানোরেক্সিক হয়ে যায়। এই দুইটার কারণে রোগী খুব দ্রুত তোমার কাছে প্রেজেন্ট করে, খুব দ্রুত তোমার কাছে প্রেজেন্ট করে। যখন তোমার কাছে খুব দ্রুত প্রেজেন্ট করে, তখন এই টিউমারটা কখনোই লাম্প নিয়ে প্রেজেন্ট করে না। তাহলে তোমরা দেখবা, তুমি যখন একটা পেশেন্টের ডায়াগনোসিস বলতে চাচ্ছ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, হ্যাঁ, এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে অলমোস্ট কখনো লাম্প থাকে না। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম টেক্সট বইয়ে এই ভুলটা আছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু 1 মিনিট একটু অফ নিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা সরি, ওকে। তাহলে দেখবা যে বাংলাদেশে এই জিনিসটা দেখবা যে ম্যাক্সিমাম জায়গায় গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশনের মধ্যে লাম্প লিখে রাখছে। তো গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশনে ইউজুয়ালি লাম্প হয় না। ঠিক আছে, এবং যখন তুমি গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন বলবা, এটার মেইন ফিচার শুড বি ভমিটিং। এই ভমিটিং এর 7টা ক্যারেক্টারিস্টিক্স আছে, 7টা। ঠিক আছে, এবং স্যাররা এরকম আঙ্গুল দিয়ে গুনতে থাকে, 7টা না বলা পর্যন্ত অনেক সময় হিস্ট্রিতে থামে না। ওকে, আচ্ছা, আবার ধরো একটা পেশেন্টের টিউমার হয়েছে, স্টোমাকে টিউমার হয়েছে। তো স্টোমাকে টিউমার হয়েছে, ধরো একটা পেশেন্টের স্টোমাকে টিউমার হয়েছে, স্টোমাকের এই জায়গায় বডিতে। বডি টিউমার, ইট হ্যাজ আ চান্স টু গ্রো হিউজ, এরকম বিরাট বড় হওয়ার সুযোগ আছে। যখন সে এরকম বিরাট বড় হওয়ার সুযোগ থাকে, সে শুধু যে সাইড টু সাইড বড় হয় তা না, সে ভার্টিক্যালিও বড় হয়। তখন এই টিউমার তোমার কাছে লাম্প নিয়ে প্রেজেন্ট করে। এবং তোমরা দেখবা বেরিলাভের কথা লেখা আছে যে একটা কার্সিনোমা স্টোমাক, এটা ইউজুয়াল প্রেজেন্টিং ফিচার হলো তোমার ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া হলো আমাদের খাওয়ার পরে যে অস্বস্তি লাগে, এটা আরো মানে ডিসপেপসিয়া আরো ইলাবোরেট করে, মানে 4টা ফাইন্ডিং আর কি, টোটাল ডিটেলসে না যাই। তো আমাদের খাওয়ার পরে যে অস্বস্তি লাগে সেটা হলো বেসিক ডিসপেপসিয়া। ঠিক আছে, তো এরকম ডিসপেপসিয়া নিয়ে একটা কার্সিনোমা স্টোমাক প্রেজেন্ট করে। তোমাকে যখন স্যার লাস্টে জিজ্ঞেস করবে লং কেসে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি কার্সিনোমা স্টোমাক বলো নাকি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টোমাক বলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই এক কথার উপর তোমার পাস ফেল নির্ধারণ হয়ে যায়। ঠিক আছে, ধরো তুমি কার্সিনোমা রাইট কোলন বলতেছো নাকি কার্সিনোমা লেফট কোলন বলতেছো, এবং জিনিসটা শুধুমাত্র সাজাইতে পারতেছো কিনা,
এটা বলার উপর তোমার অনেক 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 কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। লং কেসে এই জায়গাগুলো হলো ল্যাকিংস থাকে, তোমাদের মোটামুটি সবার ল্যাকিংস থাকে, হ্যাঁ। কোনটাকে কি বলতেছো এবং কেন বলতেছো, এইটা বুঝা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জন্য লং কেসের একটা হিউজ ডেপথ অফ নলেজ নিয়ে লং কেসটা ফেস করা উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে যে ভাইয়া আমরা ধর পড়া শুরু করবো, হোয়াট আর দ্য রিসোর্সেস উই উইল ইউজ। তোমরা প্রথমে যেটা শুনো সেটা হলো বেরিলাভ, ঠিক আছে। তোমরা ধরো 28 এডিশন করবা, ঠিক আছে, ওকে। তো বেরিলাভ, আমি ধরো এই কথাটা মানে বিইং আ স্টুডেন্ট অফ সার্জারি আমি তোমাকে এই কথাটা বলতে পারি যে সার্জারির ফাইনাল প্রফ, তুমি যদি ইভেন অনার্স পাও পাশ করতে চাও, বেরিলাভ তুমি সারা জীবনে একবারও না পড়ে তুমি পাশ করতে পারবে। Bailey is not important for passing surgery in final prof. Absolutely not important, ঠিক আছে। এবং বেরিলাভে মানে গুছায় তুমি পড়তে পারবা না, হ্যাঁ। বেরিলাভে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট যেগুলো অলমোস্ট গাইডে তুলে দেয়, হ্যাঁ। তো তুমি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস তোমাকে ম্যান্ট্রেল স্কোরটা জিজ্ঞেস করবে, আলভারাদো স্কোরটা জিজ্ঞেস করবে, হ্যাঁ। তারপরে এরকম জিনিস তোমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ। কিন্তু এই জিনিসগুলো বেইলাভে গুছানো নাই। তো ডেভিডসন যেরকম খুব গুছানো একটা বই, বেইলাভ অত গুছানো বই না, একটু প্রবলেম হয়। তো বেইলাভ কেউ যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চাও পড়লে ভালো, না পড়লে ইটস ওকে। আমি আমার লাইফে বেইলাভ পড়ছি টোটাল 3টা, হ্যাঁ। আমি বেইলাভ পড়া শুরু করছি 26-এ, মানে আমি থার্ড ইয়ার থেকে বেইলাভ পড়তাম 26, ফিফথ ইয়ারেও মনে হয় 26টাই শেষ করছি। তারপরে তোমার 27 পড়া শুরু করলাম প্রপ দেওয়ার আগে। তো এরপরে যখন পোস্ট গ্রাজুয়েশন দিই, পার্ট 1 দিই, তখন 2800 পড়া লাগছিল। তো বেসিক্যালি তিনটার মানে মেইন কথা সেম তোমাদের। আমরা যেমন আমার যে কোর্সে মেইনলি আমি 27 পড়াইছি, কারণ আমার 27টা এফসিপিএস এর জন্য দাগানো, হ্যাঁ। 28 পড়াইনি। এটা নিয়ে অনেকে মেসেজ দেয় যে ভাইয়া লেটেস্ট বেরিলাভ কেন পড়াননি। তো এটা আসলে মানে কোনো হেরফের হয় না, হ্যাঁ, মানে খুব বেশি চেঞ্জ হয় না। এবং আমরা যখন এফসিপিএস দেই সার্জারিতে, তখন বাজারে তোমার আমি ধর এফসিপিএস দিছি 2023-এর জুলাই পাশ করছি আমি, হ্যাঁ। 2023-এর জুলাই, তখন বাজারে 28 নম্বর বেরিলাম একদম মানে বের হয়ে গেছে, সুন্দর মতো চলতেছে। তখন আমাদের একটা কোয়েশ্চেন আসছে যেটা বেরিলামের 26-এ ছিল, 27-এও নাই, 28-এও নাই, হ্যাঁ। যেহেতু আমার 26 পড়া ছিল আমি এটা অ্যান্সার করে দিয়ে আসতে পারছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ধরো কখনো তুমি এটার জন্য আটকাবা না যে ভাই কোন এডিশন পড়তেছি এটার জন্য, হ্যাঁ। তোমাদের কোন টিচার যারা তোমাদের পরীক্ষা নিবে তারা কেউ বেরিলাম 25-এর পরে আর পড়ে নাই। তারা নিজেরা যখন পরীক্ষা দিচ্ছে 25 ছিল, তারা 25 পড়ে পাশ করছে। তাদের মেইন নলেজ ওই 25টাই, হ্যাঁ, এরপরে না। তাহলে এটা হলো বেরিলাভ নিয়ে মোটামুটি কথাবার্তা। কেউ যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চাও, বেরিলাভ পড়া ইজ ভেরি গুড অপশন। বেরিলাভ হয়তো আমরা সামনে বেরিলাভ কোর্স আনার প্ল্যান আছে আমার। তো ওটা যদি থাকে, ওটা যদি আনতে পারি, তাহলে তোমাদের বেরিলাভ একটা গুছায় অবস্থায় নিয়ে আসতে পারবো। এছাড়া বেরিলাভ একা পড়ার মতো বই না। বেরিলাভের অনেক কোর্স বাজারে বিক্রি হয়, দেখবা বিভিন্ন প্ল্যাটফর্মে। এগুলো তো তোমাদের আসলে করা ঠিক না, কারণ এগুলো আমার কয়েকটা কোর্স করার বা কোর্সের ক্লাস দেখার অভিজ্ঞতা হয়েছে। মানে আমার যেটা ফিল হয়েছে সেটা হলো কেউ আন্ডার গ্রেডের মানে হিসাবে জিনিসটা আসলে প্রেজেন্ট করা বা পড়াইতে আসলে পারে না, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে বেইল আপনি কথাবার্তা বললাম। 2 নম্বর রিসোর্স যেটা তোমাকে আগা টু মানে আগা মাথা তোমার সব জানতে হবে, সেটা হলো তোমার মেইন বুক হিসাবে থাকবে মাখনলাল অথবা এসআর, ঠিক আছে। দুইটার যে কোনো একটা তুমি বেছে নিতে পারো, হ্যাঁ। দুইটার একটা দুইটার যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। এসআরবি বইটা অনেক পুরান, হ্যাঁ। এসআরবি বইটা পুরান, এবং এসআরবি বইটা ধরো তোমাদের স্যাররা যারা আছে তারাও এসআরবি পড়ছে, অনেক আগের বই। কিন্তু মাখনলাল বইটা লেটেস্ট। মাখনলাল মনে হয় এখন 5th এডিশন চলে, ইফ আই এম নট রং, হ্যাঁ। আর এসআরবি অনেক 20 না কত এডিশন চলে, আরো বেশি হয়তো। তো মাখনলাল লেটেস্ট, এবং আমি ব্যক্তিগতভাবে মাখনলাল ফলো করতাম। মাখনলালের সুবিধা হইলো প্রত্যেকটা জিনিস মানে মাখনলালের কোনো ডেসক্রিপশন নাই। মাখনলালে প্রত্যেকটা জিনিস কোয়েশ্চেন অ্যান্সার আকারে আছে, ঠিক আছে। তো তুমি যখন কোয়েশ্চেন অ্যান্সার আকারে পড়তেছো,
তুমি কি পড়তেছো, সেটা কেন পড়তেছো সেটা জেনে তুমি পড়বা। তাহলে এইটা মানে ভেরি 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 সুদিং একটা ব্যাপার। ঠিক আছে। এবং এই জায়গাগুলো থেকে কি পড়বা, মাখনলাল এসএবি থেকে কি পড়বা, মানে আইদার মাখনলাল অথবা এসএবি, যেটা যে কোনো একটা টার্গেট করবো। এই দুটা জায়গা থেকে কি পড়বা? এই দুটা জায়গা থেকে তোমার টার্গেট থাকবে যে ভাই আমি পুরো জেনারেল সার্জারি টপিকটা পড়বো, তারপর আমি লং কেস গুলো নিয়ে ভালো মতো পড়বো। ঠিক আছে। আচ্ছা, তো আমি মাখনলাল বেসিক্যালি পুরোটাই পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছে মানে ভর্তির আর কি। ওকে। আচ্ছা, আমি এসআরবি যেমন খুব একটা পড়িনি, এসআরবি হয়তো জেনারেল সার্জারি কিছু টপিক পড়ছি, এখনো পর্যন্ত এসআরবি আমি পড়িনি, আমার আর লাগেও নি। আচ্ছা, এরপরে তোমার বই হবে নরম্যান ব্রাউজ অথবা হ্যামিল্টন বি। এটা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন জিনিস ফলো করে। দুইটাই ভেরি গুড বুক। হ্যামিল্টন বেইলি আর একটু এনরিচড। হ্যাঁ। তো তুমি কোনো কিছু বললা, বলার পরে সারা জিজ্ঞেস করে রেফারেন্স কই, বললা স্যার হ্যামিল্টন বেইলিতে পড়ছে, তখন সারা আর কিছু বলে না। ঠিক আছে। তো এটা হলো মানে ভেরি গুড অপশন আর কি। তো হ্যামিল্টন বেইলি আর অথবা নরম্যান ব্রাউজ, এখান থেকে তাহলে ভাই আমি কি পড়বো? এখান থেকে তুমি পড়বা হলো বেসিকলি এক্সামিনেশন। এই দুটা জিনিস থেকে তুমি বেসিক্যালি পড়বা এক্সামিনেশন। কোন এক্সামিনেশন কিভাবে করতে হয় এটা হ্যামিল্টন বেইলি অথবা মাখনলালের স্টেপ গুলো, মানে হ্যামিল্টন বেইলি অথবা নরম্যান ব্রাউজের স্টেপ গুলো ফলো করবা। ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি সার্জারি নিয়ে কথাবার্তা বলা শেষ। আমি একটু আমার কোর্স নিয়ে একটু বলি। তো আমাদের যে কোর্সটা আর কি সার্জারি, সেটাতে ধরো আমরা তো সবই কভার করছি। আমি তোমাদের একটু দেখায় দেওয়ার চেষ্টা করবো। ধরো কোর্সটাতে আমরা রিটেন কভার করছি, ভাইভা কভার করছি, শর্ট কেস লং কেস অসপি যা আছে সব কভার করছি। আমি 24/7 মোটামুটি চ্যাট বক্সে অ্যাভেলেবল থাকি। এবং বুক মার্কিংস ধরো বেইলি লাভ, মানে যত লং কেস আছে সব বেইলি লাভ থেকে পড়ানো হয়েছে। তো যেহেতু সব বেইলি লাভ থেকে পড়ানো হয়েছে, বেইলি লাভের দাগানো, আমার বেইলি লাভের মানে আমার দাগানো বেইলি লাভ আমি দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে। এটা হলো কম্প্রেসিভ সার্জারি। এখন ডিসকাউন্ট চলতেছে, আমাদের 25% ডিসকাউন্ট চলতেছে। আর যদি নেওয়ার ইচ্ছা থাকে এখন নিয়ে নিলে আমার মনে হয় তোমরা ডিসকাউন্ট নিতে পারো। আচ্ছা, কারো যদি মনে হয় যে ভাই আমরা এখন এত বড় কোর্স নিতে চাই না, এটা তো অনেক লম্বা কোর্স, হ্যাঁ, টোটাল 66টা প্লাস ক্লাস, এত ক্লাস ভাই আমি নিতে চাই না, আমি একটু দেখতে চাই আপনি কেমন পড়ান। ধর একটা ছোট কোর্স আছে সার্জারি শর্ট কেস লং কেস, এটা মানে খুব ইয়ে আর কি, মানে 600 টাকা বা সামথিং হয় আর কি এখন ডিসকাউন্ট দিয়ে। তো সেটা দেখতে পারো, সেখানে বেসিক্যালি সার্জারি শর্ট কেস এবং লং কেস গুলো আমি পড়াইছি। ঠিক আছে, সেটা দেখতে পারো। ইটস ভেরি মানে এটা দেখলে একটা বেসিক্যালি আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু ওয়েবসাইটে চলে যাই। Okay, আমার ফোনে মনে হয় একদম চার্জ কম, আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো এটা ধরো মেডিভার্সের ওয়েবসাইট mediverseBD.com, যখন যাবা তো তুমি কোর্সটা দেখতে পারবা। তো কোর্সটা যখন দেখবা, তোমাদের হলো কোর্সটা যখন দেখবা এখানে আমাদের একটা ইউটিউব ক্লাস আছে যেটা ফ্রি আর কি। তো এটা চাইলে একটা ডেমো ক্লাস ট্রিটমেন্ট আর কি কি, এটা করবা? বেসিক, এটা দেখে নিতে পারো। এনিওয়ে, এখানে কিছু রিভিউ টিভিউ আছে, আমাদের অলরেডি স্টুডেন্ট এখানে 653 দেখাইছে, বাট কোর্সের অল মানে আরো দুইটা সেশন ছিল, 18-19 সেশন, আর হলো 20-21-এ তোমরা অনেকেই এনরোলমেন্ট করতেছো। তো টোটাল স্টুডেন্ট প্রায় 800 ক্রস করে গেছে। ঠিক আছে, মানে ইটস হিউজ আর কি। এটা যখন শুরু করবা, এটারও আমরা ধরো জেনারেল সার্জারি টপিক গুলো দিয়ে শুরু করছি। আহ এরপরে ধরো আমরা আগাইতে আগাইতে শর্ট কেস গুলো দেওয়া, হ্যাঁ, তারপরে সমস্ত লং কেস দেওয়া। তারপরে ধরো আমরা অস্পির ক্লাস নিছি কিছু, এবং রিটেন কোয়েশ্চেন সলভ ক্লাস নিছি। হ্যাঁ, পুরো একদম মানে ইয়ে ধরে আর কি, সেটা হলো একটা মানে কোয়েশ্চেন ব্যাংক ধরে পুরোটা সলভ করা। রিটেন কোয়েশ্চেন ক্লাস না হয়েছে টোটাল 9টা। হ্যাঁ, তো বেসিক্যালি এর বাইরে তোমার আর কোনো কোয়েশ্চেনই থাকে না। এরপরে ধরো 3টা অস্পির ক্লাস এন্ড দেন কিছু এক্সট্রা ক্লাস আছে। ঠিক আছে, এইভাবে বেসিক্যালি আমাদের কোর্সটা সাজানো। যারা ইন্টারেস্টেড আছো নিতে পারো চাইলে। আর আমরা তাহলে সেশনটা শেষ করি আজকের মতো। তোমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, আমাকে আই থিঙ্ক কিছু চ্যাট বক্সে কিছুক্ষণ করতে পারো। এরপরে হয়তো আমি লিভ নিব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে সার্জারির ব্যাপারে? আর ধরো বাকি সাবজেক্টের গাইডলাইন হয়তো মিনিভার্সে মানে 20-21 সেশনের জন্য নেওয়া হবে কিনা আমি জানি না, তোমরা যদি তাও কেউ ইন্টারেস্টেড থাকো
আমার ইউটিউব চ্যানেলে এটা দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট জাহিরুল আলম ফায়েদ লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা আশা করি। চাইলে আমার সাথে টেলিগ্রামে কানেক্টেড থাকতে পারো, ওই চ্যানেল সেম আর কি। জাহিরুল আলম ফায়েদ লিখলেই হবে। আচ্ছা, কোর্সের মেয়াদ হলো তোমরা এনরোল করার পরে নেক্সট 2 ইয়ার্স তোমরা মানে যেই ডেটে এনরোল করতেছো তার থেকে 2 বছর তোমরা রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস পাবা। এরপরে অটোমেটিক্যালি অ্যাক্সেস চলে যাবে। এরপরে যদি নিতে চাও যে কোর্স ফি, সেটার বেসিকের 10% দিয়ে তোমরা এটা আবার রিনিউ হবে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন সার্জারি রিলেটেড? ওকে, ঠিক আছে, আমার মনে হয় আমি তাহলে শেষ করতে পারি, একটু ঠান্ডাও লাগছে আসলে। রেকর্ডেড? থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। বলছি ভাই পুরো কোর্সটা কি রেকর্ডেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্সটা রেকর্ডেড, হ্যাঁ। ভাই আপনি যে পড়ার কথাটা বললেন যে মানে যে গাইডটা পড়বো আর কি ওই 4 লেয়ারে পড়তে বললেন, তাহলে ভাই হুম। এগুলোর সাথে যে এক্সামিনেশন পার্টের জন্য নরমান ব্রাউজ অথবা হ্যামিল্টন বেইলি, আবার এবার হচ্ছে ভাইয়া জেনারেল সার্জারি পোর্শনটা মাখনলাল অথবা এসআরবি থেকে, তো এটা ভাইয়া কখন পড়বো আর কি? তোমার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেয়ারে যায় পড়া উচিত। কারণ তুমি যদি এখন মাখনলাল নিয়ে পড়তে বসো, তোমার দেখবা যে তুমি 2-3 ঘন্টা পড়ার পরে তুমি দেখবা হয়তো 3 পেজ বা 2 পেজ তোমার পড়া হয়েছে। এটা খুব ফ্রাস্ট্রেটিং। প্রথমবার পড়তে যাওয়া মানে বেসিক্যালি চোখ বুলানো আর কি, ঠিক আছে। এটা এক্সাক্ট পড়া না, নিজেকে সবকিছুর সাথে ওরিয়েন্টেড করা, ঠিক আছে। থার্ড ফোর্থ লেয়ারটা যদি আরেকবার বলে দিতেন। তারপরে এটা হলো ওয়েন ইউর ফাইনালাইজিং, হ্যাঁ, যখন ফাইনালাইজ করতেছো তখন ধরো যখন আমরা যখন প্রফ দিই, তো প্রফের আগে প্রফের ভাইবা রিসোর্স চলে আসে, তখন আগের ব্যাচের প্রফের কোয়েশ্চেন চলে আসে। তুমি ধরো একটা লাইপোমা নিয়ে শুনতেছো, লাইপোমা নিয়ে তোমার হেড কি কোয়েশ্চেন করতেছে, তোমার আগের বার যে এক্সটার্নাল আসছিল কি কোয়েশ্চেন করতেছে, এই কোয়েশ্চেন গুলো শোনা শুরু করবা, ঠিক আছে। তখন দেখবা যে তুমি গাইডে যা প্রশ্ন পড়ছো বা বইয়ে যা প্রশ্ন পড়ছো, এর বাইরে অনেক প্রশ্ন নতুন করে চলে আসবে, সেগুলো পড়বা, ঠিক আছে। ভাইয়া আমাদের এই যে পড়ার যে প্ল্যানিং দিলেন এর সাথে কোর্সটাকে কিভাবে মার্চ করব যদি আমরা নিতে চাই? কোর্স যদি নিতে চাও, ধরো কোর্সের ক্লাস অনেকটা সেলফ সাফিসিয়েন্ট আর কি। ধরো আমি নিজেই তো মাখনলাল এগুলো পড়াচ্ছি, আমি যখন পড়াচ্ছি তখন তোমার আবার তোমার নিজের আলাদা করে পড়াটা দরকার হয় না আর কি, ঠিক আছে। তো ধরো মানে সব একবারে গুছায় দাও তুমি। মানে ধরো তুমি কোর্সের 66টা ক্লাস আছে, ক্লাস দেখলা, রিটেনের জন্য নিজের একটু দেখতে হবে, কারণ তুমি তো পরে ওটা রিপ্রোডিউস করতে পারবে না। রিটেনটা একটু রিটেন সলভ কোয়েশ্চেন গুলো দেখলে এরপরে মানে ইউর রেডি টু ফেস প্রফ, ঠিক আছে। আমরা এই রিভিউ গুলো আসলে প্রতিদিনই পাই আর কি। আজকেও একটা ছেলে একটু আগে মানে জানাইলো আর কি। তো এই খুব ভালো লাগে আর কি। কোর্সের সাথে মানে আলাদা করে মার্চ করার কিছু নাই। কোর্সের ক্লাস গুলো অনেকটা সেলফ সাফিসিয়েন্ট আর কি। এটা হয়তো যে শুরু করো অথবা ইউটিউবে 3-4টা ক্লাস মানে ফ্রি আছে, একটু দেখতে পারো চাইলে, একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ। ওকে, আর কার কোনো কোয়েরি? আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমি শেষ করতে পারি তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।